2029-এর লোকসভা নির্বাচনের সময় চলে আসবে, বা তা হতে পারে তারও আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখব প্রচলিত যে সিস্টেম, যে কোনো সিস্টেমের তো ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে কেউ, সে প্রচলিত ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করছে, এটা যেন সবাই বুঝতে পারে। প্রথাগত যেসব রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে একটা দর্শনের জন্ম দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যেটা কিন্তু আমার মনে হয় ভারতীয় রাজনীতির জন্য মূল কারণ হতে পারে। এই প্রসঙ্গে আমি তিনটে কথা মনে করিয়ে দেবো যে আমাদের প্রতিবেশী তিনটি দেশে, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে আমরা এই ধরনের জেনজি মুভমেন্ট দেখেছিলাম, এবং জেনজি মুভমেন্টের পরিপ্রেক্ষিতেই মাননীয় বিচারপতির এরকম একটা মন্তব্য এসেছিল। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে ককরোচ জনতা পার্টি। তাদের ফলোয়ার সংখ্যা ইতিমধ্যে ইনস্টাগ্রামে 15 মিলিয়নের বেশি অতিক্রম করেছে, প্রায় বিজেপির দ্বিগুণ হওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড, যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির একটা মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেভাবে নেটিজেনরা রিয়্যাক্ট করেছেন, সেটা ভারতীয় রাজনীতির জন্য খুব একটা অশনি সংকেত, বা আবার অন্যদিক থেকে বললে খুব আশাব্যঞ্জক। অর্থাৎ ভারতীয় তরুণেরা কিভাবে রাজনীতিকে দেখছে, ভারতের যারা যারা নেটিজেন, যাদেরকে আমরা নেট নাগরিক বলি, তারা কিভাবে রাজনীতিকে দেখছে, কিভাবে সমাজে পরিবর্তনকে দেখছে, তার একটা স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে। আপনি যে পার্টিটার কথা বলছেন, ককরোচ জনতা পার্টি, যদিও সেটা প্রথমে একটা কমিক অ্যাফেয়ার ছিল, মানে মজা করার জন্য বা বিদ্রুপ করার জন্য শুরু করা হয়েছিল, কিন্তু তারা যখন এখন সিরিয়াসলি তাদের পলিটিক্যাল এজেন্ডাকে প্লেস করছে, যে যারা দল বদল করবে তাদের ভোটে লড়তে দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করছে, সেগুলোর মধ্যে কিন্তু একটা সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ বা ভাবনা চিন্তা আছে। আমার মনে হয় যে ইন্ডিয়া এগেনস্ট করাপশনের পরই যেভাবে আম আদমি পার্টি বা অরবিন্দ কেজরিওয়ালের উত্থান হয়েছিল, এই রাজনীতিটাও একটা খুব ইন্টারেস্টিং বিষয়। এই রাজনীতি থেকে কোনো দল জন্ম নেবে কিনা, বা সামগ্রিকভাবে কোনো রাজনৈতিক আন্দোলন জন্ম নেবে কিনা, আমরা এখনো জানি না, কারণ এটা পুরোটা নেটের সীমাবদ্ধ। কিন্তু যে রাজনীতি তো সবসময় শুধুমাত্র রাস্তায় বেরিয়ে হয় না, যে রাজনীতির মনটা তৈরি করা হচ্ছে, যেভাবে শাসকের বিরুদ্ধে কথা বলা তৈরি করা হচ্ছে, বা যেভাবে বর্তমান রাজনীতির যে ট্রেন্ড তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেটা আমার মনে হয় পলিটিক্যালি খুব ইন্টারেস্টিং। যদিও মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত সাহেব পরে বলেছেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তিনি তরুণদেরকে বা যারা আরটিআই করেন তাদেরকে আটশোলা বলতে চাননি, কিন্তু একটা মানে তথাকথিত তুচ্ছ মন্তব্য কিরকম নেট পাড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে, কিভাবে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, কিভাবে একটা রাজনৈতিক দর্শনের জন্ম দিতে পারে, আমার মনে হয় ককরোচ জনতা পার্টি তার একটা উদাহরণ। এবং আমি আবারও বলছি যে আমাদের দেশের শিক্ষিত মধ্যবিত্ত যুবকেরা কি ভাবছে, আমার তো বয়স 53, যাদের বয়স 30-এর নিচে বা যাদের বয়স 35-এর নিচে, তারা কিভাবে রাষ্ট্রকে দেখছে, তারা কিভাবে রাজনীতিকে দেখছে, তারা কিভাবে রাজনীতির তথাকথিত কারবারিদের দেখছে, তার একটা স্পষ্ট উদাহরণ বা স্পষ্ট রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি যেটা বললে ভাই, যে যেভাবে তাদের ফলোয়ার বাড়ছে, তাদের বোঝা যাচ্ছে যে এরা কিন্তু একটা রাজনৈতিক দর্শনের জন্ম দিয়েছে, এবং এরা প্রথাগত যেসব রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে একটা দর্শনের জন্ম দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যেটা কিন্তু আমার মনে হয় ভারতীয় রাজনীতির জন্য মূল কারণ হতে পারে। এই প্রসঙ্গে আমি তিনটে কথা মনে করিয়ে দেবো যে আমাদের প্রতিবেশী তিনটি দেশে, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে আমরা এই ধরনের জেনজি মুভমেন্ট দেখেছিলাম, এবং জেনজি মুভমেন্টের পরিপ্রেক্ষিতেই মাননীয় বিচারপতির এরকম একটা মন্তব্য এসেছিল। ফলে জেনজিরা কিভাবে সমাজ এবং রাষ্ট্রকে দেখছে, এবং আবারও বলছি রাজনীতির কারবারিদের দেখছে, সেটা বোধহয় একটা আমরা রূপরেখা পাচ্ছি। আমাদের ভুলে গেলে চলবে না, এই জেনজি মুভমেন্টের মাধ্যমে শ্রীলঙ্কায় নতুন সরকার এসছে, নেপালে বালেন্দ্র সাহা প্রধানমন্ত্রী হয়েছেন, এবং বাংলাদেশের রাজনীতিতেও পরিবর্তন এসছে। হয়তো সেই পরিবর্তনের সুফল জেনজিরা পায়নি, যেহেতু বাংলাদেশে একটা মৌলবাদের লড়াই আছে, হয়তো তার থেকে একটা মধ্যপন্থী দল বিএনপি পেয়েছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু এই জেনজি মুভমেন্ট বা নেট নাগরিকদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এই যে ককরোচ জনতা পার্টি, এর ভবিষ্যৎ কি আপনার মনে হয়? কারণ আমরা দেখেছি র্যাপার প্রধানমন্ত্রী হয়েছেন নেপালে, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল, এবং বাংলাদেশে যে স্লোগানটা দেওয়া হয়েছিল জুলাই আন্দোলনের সময়, সেই সময় শেখ হাসিনার একটা মন্তব্যকে কেন্দ্র করে যে
আমিও রাজাকার বা তুমি কি আমি কে রাজাকার, এখানে আই অ্যাম ককরোচ ইন্ডিয়াতে এখন এই মুহূর্তে সেটা বলা হচ্ছে। ফলে এই যে আন্দোলন বা জেন জির যে বিদ্রোহ বা বিপ্লব দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে, তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? কি ভবিষ্যৎ রয়েছে এর? দেখুন, আমি খুব নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু অনেক সময় কি হয় যে কোনো পলিটিক্যাল পার্টি হয়তো আহ, ক্ষমতা দখল করতে পারে না, কিন্তু সে যে মতবাদটা রেখে যায় সেটা খুব গুরুত্বপূর্ণ হয়, অন্য দলগুলোকেও সেটা অনুসরণ করতে হয়। আপনি যেটা বললেন যে এই যে ককরোচ জনতা পার্টি যে মতবাদটা রাখছে, তাতে যেভাবে মানুষের তুমুল সাড়া পাওয়া যাচ্ছে, তাতে যেভাবে মানুষ নেট পাড়ায়, মানে ইন্টারনেটের ওয়ার্ল্ড, ইন্টারনেটের পৃথিবীতে সে সাড়া দিচ্ছে, মন্তব্য করছে, প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটা কিন্তু আমি বলছি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর কাছে বড় উদ্বেগের। এবং ভারতের নির্বাচন ব্যবস্থা, ভারতের রাজনীতি, ভারতের সমাজ, ভারতের অর্থনীতি যেভাবে চালিত হয়, সেটা এত একটা দিকে ঢলে পড়েছে, এত অতি দক্ষিণপন্থী রাজনীতির দিকে ঢলে পড়েছে, তার একটা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু এই ককরোচ জনতা পার্টি, আবারও আমি বলছি, নিজের রাজনৈতিক দর্শনকে প্রতিষ্ঠা করেছে। আবার হতেই পারে ককরোচ জনতা পার্টি পার্টি হিসেবে তৈরি হলো না, বা তারা ইলেকশনে লড়লো না, কিন্তু তারা যে প্রতিবাদের ক্ষেত্রটা তৈরি করে দিয়ে গেল, দেখা গেল সেটা, আবারও আমি বলছি, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করবে। এবং একটা নতুন রাজনৈতিক দর্শনের মাধ্যমে একদল নতুন রাজনীতিক হয়তো আমরা দেখব 2029-এর লোকসভা নির্বাচনের সময় চলে আসবে, বা তা হতে পারে তারও আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখব যে এরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দল বদলুদের জায়গা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, এই সময় দুর্নীতি ইত্যাদিগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ককরোচ জনতা পার্টির যারা সদস্য হচ্ছেন তারা নিজেদেরকে আমি ককরোচ এই সম্বোধন দিচ্ছেন। নিচু অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়, আরশোলা বা ককরোচ খারাপ অর্থে। সেক্ষেত্রে নিজের পরিচয় হিসেবে এমন একটা শব্দকে সামনে নিয়ে আসা বা ককরোচ হিসেবে বা আরশোলা হিসেবে নিজের পরিচয় দেওয়া, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি যেটা বলবো যে একটা মন্তব্যকে ঘিরে তো এরকম তীব্র আলোড়ন এবং তুমুল প্রতিবাদ, সেই মন্তব্যটা যে তরুণ প্রজন্ম ভালোভাবে নেয়নি, তারা যেভাবে আরটিআই করে, তারা যেভাবে প্রতিবাদ করে, তাদের যে একটা নিজস্ব প্রতিবাদের ধরন আছে, সেইটা যে তারা প্রমাণ করে দিচ্ছে। আমি আবারও বলছি, সেটা আহ, প্রচলিত যে সিস্টেম, যে কোনো সিস্টেমের তো ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে কেউ, সে প্রচলিত ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করছে, এটা যেন সবাই বুঝতে পারে। আমি অনেকবার বলেছি যে শ্রীলঙ্কায় যা হয়েছে, বাংলাদেশে যা হয়েছে, নেপালে যা হয়েছে, তার থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রবণতা, তাদের মনন, তাদের দর্শনকে চিনতে হবে। আমার মনে হয় ককরোচ জনতা পার্টি, যেটা আপনি বলছেন, যেটা তুচ্ছ মন্তব্য, একটা ঘৃণাসূচক শব্দ, ওরা আসলা, সেটাকে নিজের আইডেন্টিটি যখন বানিয়ে ফেলে, তারা বলতে চাইছে যে আমরা এরকমই, আমরা এভাবেই প্রতিবাদ করব, আমরা এভাবেই প্রশ্ন তুলব, আমরা এভাবেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, আমরা এভাবেই দলবদলের বিরুদ্ধে কথা বলবো। ফলে ভারতবর্ষের রাজনীতি যারা এখন এই দলবদল, দুর্নীতি ইত্যাদির মধ্যে ডুবে আছেন, তাদের জন্য কিন্তু সিরিয়াস চ্যালেঞ্জ। আমরা কিছুদিন আগে দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়াল তিনি আদালতের বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে বলছিলেন ওই বেঞ্চে আমি শুনানিতে যাব না, আমার আইনজীবী থাকবে না। তারপরে এই ধরনের মন্তব্য, মানে বিচার ব্যবস্থার উপর বা বিচারপতিদের মন্তব্যকে কেন্দ্র করে এত বড় একটা মুভমেন্ট সামাজিক মাধ্যমে হলেও সেটা সবাই সেটাই অংশগ্রহণ করছেন, বড় অংশের একটা মানুষ। এই বিচার ব্যবস্থা আলাদাভাবে রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দল, এই সমস্ত কিছু কি এক হয়ে যাচ্ছে কোথাও গিয়ে মনে হয় আপনার? তার সঙ্গে সামাজিক মিডিয়াও রয়েছে, গদি মিডিয়া বলা হচ্ছে। দেখুন, আমি যেটা মনে করি যে, আমি আমার বাংলাদেশের উদাহরণ দেব। বাংলাদেশে যখন আন্দোলন হলো এবং সরকার বদলে গেল, হাসিনা সরকার পালাতে বাধ্য হলো, তখন যেটা হয়েছিল, সব বিচারপতিকে পদত্যাগ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের আন্দোলনকারীরা মনে করেছিল তারা যে কথাটা বলছে সেটা বিচারপতিরা সেটা শুনছেন। অর্থাৎ বিচার বিভাগের প্রতি একটা অনাস্থা আমরা দেখতে পেয়েছিলাম। একই ঘটনা নেপালের ক্ষেত্রেও ঘটেছিল। অর্থাৎ বিচার বিভাগের প্রতি মানুষের আগে যে শ্রদ্ধা ছিল, তার জায়গায় সংশয়, সন্দেহ ইত্যাদি তৈরি হচ্ছে কিনা, সেটা বিচারপতিদেরই ভাবতে হবে। অরবিন্দ কেজরিওয়ালের ঘটনাটা তো ইজ এ স্ট্রং এক্সাম্পল। অরবিন্দ কেজরিওয়াল যেটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে যিনি তার মামলা শুনছিলেন, তিনি কতটা আরএসএস এর দিকে ঝুঁকেছিলেন, তার পুত্রকন্যারা কিভাবে বিভিন্ন সরকারি আইনজীবী হওয়ার সুযোগ পাচ্ছিল। অর্থাৎ যে বিচারপতি, তার যদি সে নিরপেক্ষতাটা না থাকে, সেটা নিয়ে যদি অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তোলেন, তাহলে একটা সামাজিক আলোড়ন তৈরি হয়েছিল। তারপরে এই ঘটনাটা এলো। আবার আমি বলছি যে
যে কোনো দিন আমি যখন সকালবেলা উঠি আমাকে তো ভাবতে হয় যে আমরা কি কি দর্শনের কথা ভাবছি। আমার মনে হয় সেটা ভাবার একটা খুব স্ট্রং সময় চলে এসছে যে আমাদের দেশের মানুষ এরা কিন্তু খুব গরিব গুরবো না যারা নেটে পার্টিসিপেট করছেন। একটা বড় অংশ মধ্যবিত্ত, শিক্ষিত, তারা ঠিক কি ভাবছেন? এটা বোধহয় সবাইকে ভাবতে হবে। আবারও আমি বলছি যে পলিটিক্যাল ইকোসিস্টেম তার মধ্যে অবশ্যই বিচার ব্যবস্থাও আর এই ইকোসিস্টেমেরই মানে সোশ্যাল ইকোসিস্টেমের পার্ট। তাদের ভাবতে হবে তাদের সম্পর্কে মানুষ ঠিকই ভাবে। বিজেপির জন্য কতটা চিন্তার হতে পারে এটা? আমি আবার বলছি বিজেপি, কংগ্রেস আমি তুলনায় যাচ্ছি না। প্রচলিত এস্টাবলিশ পলিটিক্যাল পার্টির জন্য এটা চ্যালেঞ্জ। আর যেহেতু নামটা ককরোচ জনতা পার্টি, এটা বিজেপির জন্য আলাদা চ্যালেঞ্জ।